ডেরিভেশনে যাই কেন। আচ্ছা, আমি বেসিক্যালি তোমাদের যেটা বলছিলাম রাদার, সেটা হচ্ছে যে তোমরা কোয়ান্টাম মেকানিক্স মানেই জানো যে যে শ্রোডিং। আচ্ছা, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি? হ্যালো? হ্যাঁ স্যার। কথা শুনতে পাচ্ছ না? স্ক্রিনটা দেখতে পাচ্ছ যে বইয়ের একটা পার্ট জেরক্স করা দেখতে পাচ্ছ তো? নাকি আমি শেয়ার করেছি তো নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, ফাইন, তাহলে আমি অল সেট। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। তাহলে এক কাজ করো যে অ্যাকচুয়ালি আমি তোমাদের যেটা বলছিলাম যে কোয়ান্টাম মেকানিক্স মানেই তোমরা দেখেছো যে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেম যা হোক সলিউশন করতে গিয়ে দেখেছো যে ফার্স্টেই তোমাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য হ্যামিল্টনিয়ান, তাই তো? তারপরে হ্যামিল্টনটা লেখার পরে তুমি কি করো না, শ্রোডিঙ্গার ইকুয়েশনটা ফিট করে এইচ সাইকেল টু ইচ সাই করে দাও, অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করো। সে টাইম ডিপেন্ডেন্টও হতে পারে, টাইম ডিপেন্ডেন্টের আলাদা করে সলভ করার প্রয়োজন নেই। কারণটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা যেটা হয় যে যদি পোটেনশিয়াল টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে তোমার টাইম ডিপেন্ডেন্ট সলিউশন বার করার জন্য শুধুমাত্র পরে টাইম পার্টটা গুণ করলেই চলবে, কারণ টাইম পার্টের মধ্যে কোনো রকম পোটেনশিয়ালের নেচার ঢোকে না, এবং সেই টাইম পার্টের সলিউশন e⁻⁻⁰ ফর্মে থাকে, তাই তো? যার ফলে আমরা বেশিরভাগ সময় ইন্টারেস্টেড হই কি বলতো, যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন নিয়ে, কেমন? যেটাকে তোমরা এইচ আই ইকুয়াল টু ইসাই বলো। আর এইচ মানে কি? হ্যামিল্টনিয়ান। হ্যামিল্টনের মধ্যে কি আছে? পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি আছে। যার ফলে তোমরা কাইনেটিক এনার্জি মানেই হচ্ছে তোমার পি স্কোয়ার বাই টোয়াইস এম, এবং পোটেনশিয়াল এনার্জি উপরে ডিপেন্ড করে তোমার বিভিন্ন ফিজিক্যাল সিচুয়েশন হয়। ফর এক্সাম্পল, যদি হারমোনিক অসিলেটর নাও, পোটেনশিয়াল এনার্জি হবে হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। ওমেগা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এম হচ্ছে মাস অফ দি অসিলেটর। অন দি আদার হ্যান্ড, যদি তুমি হাইড্রোজেন প্রবলেম সলভ করো, তাহলে পোটেনশিয়াল হবে -1/r। সুতরাং ডিপেন্ডিং আপন দ্য ফিজিক্যাল প্রবলেম ইউর উইল বি ডিফারেন্ট। অবভিয়াসলি একটা প্রবলেম থেকে আরেকটা প্রবলেম পার্থক্য করে দেবে কে বলতো? সেটা হচ্ছে পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল এবং তোমার কাইনেটিক এনার্জি থাকার ফলে আলটিমেটলি ইউ রাইট ডাউন ইউর শ্রোডিঙ্গার ইকুয়েশন, এবং সেটাই তোমরা করে এসছো। এবং শ্রোডিঙ্গার ইকুয়েশন তোমরা সলভ করেছো ফর হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, ফর তোমার মনে করো হারমোনিক অসিলেটর, অ্যান্ড অলসো ফ্রম অলসো সাম কনস্ট্যান্ট পোটেনশিয়াল, অথবা তোমার পোটেনশিয়াল ফ্রি, মানে যেটাকে ফ্রি পার্টিকেল সলিউশন বলেছিলে, বা হতে পারে কিছু স্টেপ পোটেনশিয়াল, অর্থাৎ পোটেনশিয়াল গুলো মোস্ট অফ দ্য টাইম হতে কনস্ট্যান্ট, কিংবা তার স্টেপ থাকতে পারে, অর্থাৎ ডেল্টা ফাংশন টাইপ পোটেনশিয়াল। এই সমস্ত পোটেনশিয়ালস যখনই ফিট করবে তোমার শ্রোডিঙ্গার ইকুয়েশনে, এই পোটেনশিয়াল গুলো কিন্তু নর্মালি এক্সাক্ট সলিউশন দেয়। কেমন? সলিউশন মানে কি? অর্থাৎ ওয়েভ ফাংশন বের করা, ওয়েভ ফাংশনটা দেয়। কিন্তু এই কটা ছাড়া আর সমস্ত যে ফিজিক্যাল প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো কিন্তু এক্সাক্ট সলিউশন দেয় না। পার্টিকুলারলি যদি কোনো ইন্টারাকশন হয়, তাহলে সেক্ষেত্রে তোমার পক্ষে সম্ভব নয় এক্সাক্ট সলিউশনটা বের করা। কারণটা কি? কারণটা কিছু নয়, কারণটা হচ্ছে পোটেনশিয়ালটা ভীষণ কমপ্লিকেটেড হয়ে যায়। কমপ্লিকেটেড হয়ে গেলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যে ড্রব্যাক, অর্থাৎ ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে পারো না যেহেতু সব ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সুতরাং সব শ্রোডিঙ্গার ইকুয়েশনও সলভ করা সম্ভব নয় অ্যানালিটিক্যালি। কেমন? তাহলে আমরা কি করব? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে উই হ্যাভ টু ডিপেন্ড অন সাম অ্যাপ্রক্সিমেশন মেথডস। সেই অ্যাপ্রক্সিমেশন মেথডস এর মধ্যে অনেক রকমের অ্যাপ্রক্সিমেশন মেথডস তোমরা অলরেডি এনকাউন্টার করেছো, কারণ তোমরা অলরেডি কোয়ান্টাম মেকানিক্স প্রায় তোমাদের পার্ট শেষ হয়ে গেছে। সুতরাং you have already encountered lot of methods which takes care the approximate solutions, তাই তো? অর্থাৎ approximate solution of what? Approximate solution of the Schrodinger equation। এবং এই মেথডটাকে আমরা নরমালি অ্যাপ্রক্সিমেশন মেথডস বলি। তার মধ্যে লিডিং ওয়ান হচ্ছে কি বলতো? সেটা হচ্ছে পারটার্বেশন অ্যাপ্রোচ, অর্থাৎ পারটার্বেটিভ অ্যাপ্রোচ। পারটার্বেশন অ্যাপ্রোচ বলতে মিন করছি যে মনে করো সিস্টেমটা, কোনো একটা সিস্টেম হয়তো তোমার সলিউশন জানা আছে, সেই সিস্টেমটা যদি কোনোভাবে সামহাউ ডিস্টার্বড হয় বা পারটার্বড হয়, তাহলে সেই পারটার্বেশনটা যদি খুব বেশি না হয়, দ্যাট পারটার্বেশন can be treated as a small perturbation. In case of small perturbation, you can use some sort of approximation method, এবং সেই অ্যাপ্রক্সিমেশন মেথডটাই আমরা পড়াশোনা করি আন্ডার দি হেডিং
পারটার্বেটিভ অ্যাপ্রোচ বা পারটার্বেশন মেথডস ইন কোয়ান্টাম মেকানিক্স। কেমন? সেই পারটার্বেশন মেথডস এর মধ্যে আবার দু রকম হতে পারে। একটা হচ্ছে তোমার যদি পারটার্বেশনটা যদি টাইম ডিপেন্ডেন্ট হয়, আর পারটার্বেশনটা যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়। পারটার্বেশন যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তোমরা অলরেডি সলভ করে এসছো, সেটাকে বলেছো যে টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি, লিটল বিট ইজিয়ার, তাই তো? ইজিয়ার ইন দ্য সেন্স যে তোমার যে সিস্টেমটা ডিস্টার্ব হয়, দ্যাট সিস্টেম ক্যান বি বাই সাকসেসিভ পারটার্বেশন, অর্থাৎ তুমি জিরোথ অর্ডার সলিউশন, অর্থাৎ যেখানে পারটার্বেশন থাকে না সেটা বার করলে তারপরে ফার্স্ট অর্ডার বার করতে পারো, ডিপেন্ডিং আপন ইয়োর ইন্টারেস্ট। তোমার ইন্টারেস্ট উপরে ডিপেন্ড করে তুমি বিভিন্ন অর্ডারে সলিউশন বার করতে পারো। ফাইনালি তোমার সলিউশনটাকে তুমি বলবে কি, দিস ইজ দ্য অ্যাপ্রক্সিমেট সলিউশন আপ টু যে সেকেন্ড অর্ডার পারটার্বেশন, থার্ড অর্ডার পারটার্বেশন ইত্যাদি ইত্যাদি বলবে। এবং তারপরে তুমি একটু প্রবলেমে পড়েছিলে যখন দেখেছিলে যে যদি কোনো ডিজেনারেট কেস হয়, কারণ ডিজেনারেট কেসটা খুব ইম্পর্টেন্ট। কারণ ডিজেনারেট কেস কেন ইম্পর্টেন্ট বলো তো? কারণ তোমরা জানো পরবর্তীকালে যে অ্যাটম বা অ্যাটমিক লেভেল বা মলিকুলার লেভেল তাদের এনার্জির প্রচুর ডিজেনারেসি আছে। সুতরাং ডিজেনারেট লেভেলটাকে আমরা আবার পারটার্বেশন থিওরির আন্ডারে একটু চিন্তা ভাবনা করে থাকি, এবং সেটা তোমরা অলরেডি করেছো, আমি আর ওগুলোর মধ্যে যাচ্ছি না। টাইম যেগুলো সব জিনিসগুলো তোমরা পড়েছো, সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি। তো হোয়াট অ্যাবাউট টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি? টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি মানে হচ্ছে যেখানে তোমার পারটার্বেশনটা টাইম ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ কিরকম ভাবে হবে বলতো? যে মনে করো আমাদের যেহেতু অ্যাটমিক ফিজিক্স বা মলিকুলার ফিজিক্স পড়াতে হবে, তার আন্ডারে যেহেতু স্পেকট্রোস্কোপি আছে, স্পেকট্রোস্কোপি মানেই হচ্ছে অ্যাটম বা মলিকিউলের সাথে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের ইন্টারঅ্যাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বেসিক্যালি কি হয় বলতো? যদি তুমি ডাইপোল অ্যাপ্রক্সিমেশন ইউজ করো তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অলওয়েজ ডিপেন্ডস অন টাইম টি, ঠিক আছে? যেটাকে আমরা ডাইপোল অ্যাপ্রক্সিমেশন বলি। আমি দু একদিন পরেই এই জিনিসটাতে আরো ডিটেল আসবো, আমি জাস্ট এখন জাস্ট তোমাদের বলে যাচ্ছি গল্পের ছলে। তাহলে সুতরাং টাইম ডিপেন্ডেন্ট অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ই অ্যাজ এ ফাংশন অফ টি বেসিক্যালি। তাহলে যেহেতু ফাংশন অফ টি, এবং তোমরা জানো যে এদের ইন্টারাকশন এনার্জি মানে কি? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যখন ইন্টারাক্ট করবে মিডিয়ামের সাথে, মিডিয়ামের যে ডাইপোল মোমেন্ট, স্মল ডাইপোল মোমেন্ট, ছোট ছোট ডাইপোল আছে, সেই ডাইপোলের সাথে ইন্টারাক্ট করবে, যার ফলে এনার্জি হবে মাইনাস মিউ ডট ই। সুতরাং এই যে ইন্টারাকশন এনার্জি, দ্যাট ইন্টারাকশন এনার্জি ডিপেন্ডস অন টাইম টি, সো ইউ হ্যাভ নো আদার চয়েস রাদার দ্যান টু ইউজ টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি। এবং সেই টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি তোমরা অলরেডি পড়াশোনা করেছো। স্টিল যেহেতু আমি এখানেও আমার টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি অনেকবার ইউজ করব, সুতরাং আমার মনে হয় I have to tell something about time dependent perturbation theory. তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যেটা আর এটা দরকার কি ছিল। স্টিল আমার মনে হয় এটা ধৈর্য ধরে শোনো, কারণটা হচ্ছে আমি এইটার উপরে বেস করেই আমি সমস্ত রেজাল্টগুলো পরবর্তীকালে আসবো। সুতরাং টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি করার জন্য আমাকে দেখতে হবে যে ফার্স্ট অফ অল দেখো, আচ্ছা এখানে লেখাই আছে, দেখো টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি, ইউ ক্যান চেক, ইউ ক্যান সি দিস ইজ যেমন আমি বলেছিলাম তোমাদের যে ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য হ্যামিল্টনিয়ান ফার্স্ট, H ইকুয়াল টু H0 প্লাস লামডা H প্রাইম টি। যেমন যেখানে H0 হচ্ছে তোমার পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান, অর্থাৎ এইটা ইন্টারাকশন পার্ট অফ দি এনার্জি, তাই তো? H প্রাইম টি is the interaction part of the energy, and lambda is a small constant which is called as perturbation constant বা perturbation parameter বলতে পারো। সুতরাং এইরকম একটা অবস্থা, lambda into H prime t, এটা যদি না থাকতো তাহলে H equal to H0 এবং this system is exactly solvable। মানে কি বলতো? এক্স্যাক্টলি সলভ, এনার্জিও জানো অ্যাজ ওয়েল অ্যাজ তার ওয়েভ ফাংশনও জানো। আমার কথাটা বুঝতে পারলে? যদি তোমার পার্টার্বেশন না থাকে, অর্থাৎ ইন্টারাকশন পার্টটা না থাকে, দিস ইজ ইন্টারাকশন পার্ট, দিস ইজ স্মল কম্পেয়ার টু H0। আমরা H প্রাইম টি এর যে মড ভ্যালু মানে তার ম্যাগনিটিউড আর কি, ম্যাগনিটিউড ইজ স্মল কম্পেয়ার টু H0, কেমন? সুতরাং এই অবস্থায় আমরা এটাকে টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি করব। এবং সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাপ্রোচ করব? আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আমি আনপার্টা পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান, এটাকে আমরা জানি, তার সলিউশন জানি মানে কি? তার এনার্জি আইগেন ভ্যালুগুলো জানা আছে, দাদা আইগেন ভ্যালু মানে এনার্জি, অবশ্যই এনার্জি জানা আছে, এবং তার ফাংশনও জানা আছে, অর্থাৎ আইগেন ফাংশন, আইগেন এনার্জি সব জানা আছে। কার জন্য জানা আছে? H0 এর জন্য জানা আছে, কেমন? সুতরাং H0 এর জন্য জানা আছে যেহেতু, তাহলে আমি এইটার বেসিসে, অর্থাৎ H0 ইজ এক্স্যাক্টলি সলভেবল, শুধুমাত্র এইটা থাকলে কি হবে এটাই তোমাকে প্রশ্ন করা হয়েছে, কেমন? তাহলে কি করে তুমি অ্যাপ্রোচ
অ্যাপ্রোচটাই হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি। কেমন? তাহলে কি করে অ্যাপ্রোচটা করবে, যে H0 জানা আছে মানে কি, H0 যদি কোনো স্টেট ফাংশনের উপরে কাজ করে, স্টেট ফাংশনে কাজ করলে সেটা জানা হবে ইকে সাইকে, যেখানে সাইকেটাও জানা ইকেও জানা। এবং সাইকেটা কি বলতো, সাইকেটা হচ্ছে ডিফারেন্ট স্টেট। তখন এই স্টেটস গুলো যেগুলো আছে, মনে করো সাই 0, সাই 1, 0 হতে পারে, কে ইকুয়াল টু 0 এর জন্য হতে পারে, সাই 0, সাই 1, সাই 2, সাই 3, সাই 4 ইত্যাদি ইত্যাদি। এই যে স্টেট ফাংশন গুলো, দ্যাট স্টেট ফাংশন ফর্মস ইকুয়াল টু ডেল্টা এল কে। তার মানে এই জিনিসটা আমাদের জানা আছে। কেমন? অর্থাৎ স্যার ওয়েভ ফাংশন। বলো বাবা। আপনার কথাটা মাঝে কি পুরো কেটে গেল, কিছু শুনতে পেলাম না। এই রে, সেটা কি আমার জন্য? হ্যাঁ, আপনার কথাটা শুনতে পেলাম না, মানে কোনো বন্ধ হয়ে গেছিল হঠাৎ করে। ও আচ্ছা, হ্যাঁ দাঁড়াও স্যার, দাঁড়াও। শোনা যায়নি। তো তো শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, কতক্ষণ? একটু। হ্যাঁ, কতক্ষণ শুনতে পাচ্ছ না? আমি তো বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমি কি আরেকবার রিপিট করব? আচ্ছা, আমি রিপিট করছি। আমি এখানে স্যার লাস্ট বলেছিলাম 15 সেকেন্ড। 8 0 প্লাস লাম, লাস্ট ফিউ সেকেন্ডস। আচ্ছা আচ্ছা, আমি বললাম যে 8 0 ইজ এক্স্যাক্টলি সলভেবল। এটা মানে কি? মানে হচ্ছে যে এইরকম একটা রিলেশন মেনে চলে, 8 0 সাইকে ইকুয়াল টু ইকে সাইকে, যেখানে সাইকে এটা হচ্ছে কি বলতো, স্টেট ফাংশন। স্টেট ফাংশন অর্থাৎ এইটা কি সাইকেটা, এটা তো বেসিক্যালি এটা শ্রোডিঙ্গার ইকুয়েশন। যেমন শ্রোডিঙ্গার ইকুয়েশন এবং সাইকেটা হচ্ছে তার সলিউশন, অর্থাৎ কে স্টেটের ওয়েভ ফাংশন। কেমন? এবং তার করেসপন্ডিং এনার্জি হচ্ছে ইকে। কেমন? কে ইকুয়াল টু 0, 1, 2, 3 ইত্যাদি হতে পারে। কেমন? সুতরাং এই যে স্টেট গুলো তৈরি হচ্ছে, এই স্টেট গুলো তৈরি করে, অর্থাৎ সাই 0, সাই 1, সাই 2, সাই 3 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো দিয়ে তুমি একটা কমপ্লিট সেট অফ বেসিস ভেক্টর বানাতে পারো। সেই বেসিস ভেক্টর গুলো কেমন বলতো? এবং অবভিয়াসলি দে আর অর্থোগোনাল এন্ড নর্মালাইজড টু ইউনিটি। তার মানে কি? অর্থনর্মাল সেট অফ বেসিস ভেক্টর। অর্থাৎ বেসিস এর মানে কি, সাই এল স্টার সাই কে ডিভি ইজ ইকুয়াল টু ডেল্টা এল কে। কেমন? এটা তোমরা অবভিয়াসলি করে এসছো। দি জেনারেল সলিউশন। আচ্ছা, এইটা তাহলে দেখো, H0 সাই কে ইকুয়াল টু দিস। কেমন? আচ্ছা, এই যে যখনই সাইকে তুমি এরকম বললে, তার মানে কি? তার মানে এটা হচ্ছে তোমার তাহলে সাইকে, সাই 0 একটা সলিউশন, সাই 2, সাই 1 সলিউশন, সাই 2 সলিউশন, সাই 3 সলিউশন, এগুলো তো সব সলিউশন। প্রত্যেকটা স্টেটই একটা করে সলিউশন। তাই যদি হয়, তাহলে জেনারেল সলিউশন তাহলে কি হবে? জেনারেল সলিউশন ইজ দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন, সলিউশন অফ দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন। তাহলে সেই জেনারেল সলিউশন যদি সাই 0 লেখো, সাই 0 যদি লেখো, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, সাই 0 ইজ বেসিক্যালি সুপারপজিশন অফ অল দিস সাইকেল। বুঝতে পেরেছো? তার মানে তুমি মনে করো আমি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে সাই 1, সাই 2, সাই 3, এগুলো সব লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সলিউশন। কেন বলতো? সাই 1 আর সাই 2 দে আর অর্থোগোনাল, মানে কি তারা কখনোই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট নয়। অর্থোগোনাল কন্ডিশনটা তাই তো, সাই 1, সাই 2, সাই 3 এগুলো কিন্তু তারা অর্থোগোনাল হওয়ার অর্থ কি? দে আর মানে বাই অটোমেটিক চয়েস দে আর অর্থোগোনাল টু ইচ আদার এন্ড নরমালাইজ টু ইউনিটি, এটা ধরেই নিয়েছো। সুতরাং আমার যে জেনারেল সলিউশন সাই 0, দিস ইজ দ্য জেনারেল শ্রোডিঙ্গার ইকুয়েশন বেসিক্যালি, তাই তো? সেই শ্রোডিঙ্গার ইকুয়েশনের সলিউশন কি হবে? সাই 0 ইকুয়াল টু সিকে 0 সাই কে। কেমন? কিন্তু টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন যখন লিখবে, তাই টাইমের জন্য একটা ই টু দি পাওয়ার মাইনাস আই কে টি বাই এইচ করে লিখে দেবে, কারণ সাই কে যেহেতু কে তো স্টেট ফাংশন। দিস ইজ দ্য solution of this Schrodinger equation. কেমন? তার মানে তুমি knowing the this thing you can write down your solution this. আচ্ছা, এই সলিউশনটা তো হলো, কিন্তু এই সলিউশনটা জানতে গেলে তোমার কি জানতে হয়? CK0 টা জানতে হয়। CK0 টা কি বলতো? এক্সপানশন কোএফিসিয়েন্ট। তাহলে জেনারেল সলিউশন সাই 0 which is the solution of this Schrodinger equation, এটা কখন সম্ভব? ইফ আই নো CK0, কারণ CK0 জানতে পারলেই তোমার সলিউশনটা জানা হয়ে যাবে। কারণ ইউ নো সাইকে, সাইকেটা আমি বলেছি ওয়েভ ফাংশন অফ দি স্টেট, কে তো স্টেট।
তাহলে এইটা জানা আছে, তার করসপন্ডিং এনার্জিও জানা আছে। সুতরাং এই পার্টটুকু তোমার সবটা জানা, তার সঙ্গে শুধু সিকে জিরোটা বার করতে পারলেই ইউ ক্যান হ্যাভ সাই জিরো। এইটা তো করেই তোমরা চলে এসছো তোমাদের আগেকার ক্লাসে। আমি তো এখন টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন করছি, সুতরাং আমার তো এইটা নিয়ে এখন কোনো ইন্টারেস্ট নেই। আমার জানা আছে যে এই জিনিসগুলো সলভ করা আছে অলরেডি, কেমন করে আমি এবারে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঙ্গার ইকুয়েশনে চলে যাবো, তাই তো? টাইম ডিপেন্ডেন্ট পার্ট। এইবারে আমি কি করবো বলতো, এইবারে আমি বলতে চাইছি যে আমি এইবারে এইচটার জন্য সলভ করবো, নোয়িং দ্য সলিউশন H0। H0 কি করে বার করবে না, H0 বার করবে কি করে তুমি বুঝতেই পারছো। এখান থেকে সরি, H0 বার করবো না, এই ওই ফাংশনটা বার করবে। বার করতে গেলে তোমার সিকে জিরো জানতে হয়। এগুলো বার করার জন্য তোমাদের মাস্টারমশাই আগেই তোমাদের শিখিয়ে দিয়েছে যে কি করতে হয়, এটা সাই এল এর উপরে প্রজেকশন নিতে হয়। সাই এল এর উপরে যখনই প্রজেকশন দেবে, এইটাকে তাহলে কি হবে, এটাকে ইন্টিগ্রেট করতে, তারপর ইন্টিগ্রেট করতে হয়, করলে এটা ডিবি হয়ে যাবে। তাহলে সিএল জিরো ইকুয়াল টু কত হবে, সিএল জিরো হবে ই টু দি পাওয়ার মাইনাস ELTH, আর এটা তোমার প্রজেকশনের ভ্যালুটা যা হবে এখানে ইন্টিগ্রেশন করলে পেয়ে যাবে। তার মানে বেসিক্যালি ইউ নো এভরিথিং, বেসিক্যালি সিকে জিরোটা বার করতে পারবে, তাই তো? সেটা আমার সম্ভব বার করাটা, এবং এটা তোমরা অলরেডি তোমাদের আগেকার ক্লাসে করে এসেছো। আমি করব এখানে, ইনফ্যাক্ট এটাকে আমি এক্সটেন্ড করবো, আর কিছু না, তুমি কেয়ারফুলি শুনলেই বুঝবে যে এটা আমি কিছুই না। আচ্ছা, তাহলে দেখো যে এইবারে আমরা কি করতে চলেছি, এবারে আমরা টাইম ডিপেন্ডেন্ট পার্টাবিশন থিওরি করতে চলেছি। সুতরাং দিস ইজ মাই হ্যামিল্টনিয়ান, I cross H del psi del t equal to H psi। H এর মধ্যে কি আছে, H এর মধ্যে তোমার পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান আছে, প্লাস পার্ট অফ দি হ্যামিল্টনিয়ান আছে, ল্যামডা H প্রাইম, তাই তো? তাহলে একেবারে ওই রকম ভাবেই আমি ভাবতে পারি, অর্থাৎ যেহেতু পার্টাবিশনটা খুব বেশি নয়, সুতরাং আমার স্টেট ফাংশনটা আমার ওই যে ভেক্টর স্পেসের যে সলিউশন ছিল উইদাউট পার্টাবিশন, আমার কথাটা বুঝতে পারছো? উইদাউট পার্টাবিশন তোমার যে সলিউশন ছিল, অর্থাৎ সাই 1 সাই 2 সাই 3 এগুলো প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন ছিল, তো ওই স্টেট ফাংশন, কেমন? সেই ওই দেখো এবারে যে নতুন যে সলিউশনটা হবে, সেই সলিউশনের যে জন্য যে ওয়েভ ফাংশনটা পাবে, দ্যাট ওয়েভ ফাংশন উইল বিলং টু দ্য সেম ভেক্টর স্পেস। এবং সেম ভেক্টর স্পেসে তাহলে কি হবে, ওই ভেক্টর স্পেসে যে কোনো ভেক্টরকে তুমি এক্সপান্ড করতে পারো ইন টার্মস অফ অর্থোগোনাল সেট অফ বেসিস ভেক্টর। এই যে এই যে তোমার ক্ষমতাটা, ভেক্টর স্পেসের যে প্রপার্টি, সেটাকে এখানে আবার কাজে লাগানো হলো, কিন্তু এখানে একটু কেয়ারফুলি করা হলো। আগে টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টাবিশন থিওরিতে যেটা করা হয়েছিল, অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট মানে যেটা যেখানে তোমার পার্টাবিশন ছিল না, সেক্ষেত্রে এইরকম ফর্মে ছিল। কিন্তু এখন টাইম ডিপেন্ডেন্টের বেলায় আমরা শুধু দেখব যে কোএফিসিয়েন্টটা টাইম ডিপেন্ডেন্ট হবে, বিকজ আর কোথাও তো তোমার টাইম ডিপেন্ডেন্ট পার্টটা ঢোকাবার জায়গা নেই। কারণ সাইকের মধ্যে তো টাইম ডিপেন্ডেন্ট হতে পারবে না, কারণ এটা তো স্টেট ফাংশন। সাইকে দিস ইজ দ্য ফাংশন অফ পজিশন, ওয়েভ ফাংশনটা, কেমন? আর টাইমের ফাংশনটা অলরেডি ই টু দি পাওয়ার মাইনাস আই কে টি বাই এইচ হয়ে আছে, কারণ স্টেট ফাংশনের যে করেসপন্ডিং যে টাইম ডিপেন্ডেন্ট পার্ট, দ্যাট টাইম ডিপেন্ডেন্ট পার্ট ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস করেসপন্ডিং এনার্জি মাল্টিপ্লাইড বাই টি বাই কস এইচ। এটা তো তোমার শ্রোডিঙ্গার ইকুয়েশন, জেনারেল শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করার সময় পেয়ে গেছো। তাহলে এই পার্টটাতে তোমার হাত দেওয়ার জায়গা নেই টাইমের পার্ট হিসেবে। তাহলে তোমার একমাত্র উপায় হচ্ছে ওই সিকেটাকে তোমার টাইম ডিপেন্ডেন্ট করে নেওয়া, তখন এইটাকে যেটা ছিল টাইম ডিপেন্ডেন্ট করে নেওয়া। তাহলে আমার এই সিকে টিটা যদি বার করতে পারি, তাহলে আমি এই সলিউশনটা পেয়ে যাব। এইটাই হচ্ছে আসল কথা। তাহলে এই সিকে টি ডিপেন্ডস অন টাইম। তোমার তাহলে পার্থক্যটা কি বলতো? পার্থক্যটা হলো যে যদি টাইম ডিপেন্ডেন্ট পার্টাবিশন থিওরি করো, তাহলে বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এক্সপানশন কোএফিসিয়েন্ট গুলো কি হবে বলতো, টাইম ডিপেন্ডেন্ট কোএফিসিয়েন্ট হবে, অর্থাৎ সিকেটি উইল ডিপেন্ড অন টাইম টি। তাহলে তুমি একটা কথা ভালো করে ভাবার চেষ্টা করো, আমি যে এই যে সাইটাকে লিখেছি, সো দিস ইজ ইওর অ্যাজিউমড সলিউশন। অর্থাৎ তুমি যেন সলিউশনটাকে অ্যাজিউম করলে, কিসের টার্মসে অ্যাজিউম করলে, কেন অ্যাজিউম করলে? অ্যাজিউম করলে এই জন্য যে তুমি বললে যে পার্টাবিশনটা এতটাই স্মল যে আমার যে সলিউশন হবে সেই সলিউশনটা ওই ভেক্টর স্পেসেই বিলং করবে। ওই ভেক্টর স্পেসে যদি বিলং করতে হয়, তার যে অর্থোনর্মাল সেট অফ বেসিস ভেক্টরস আছে, সেই ভেক্টর দিয়েই যে কোনো ভেক্টরকে এক্সপান্ড করা যায়। এখানে যে সলিউশন হবে, দ্যাট সলিউশন ক্যান অলসো বি এক্সপান্ডেড উইথ দি অর্থোনর্মাল সেট অফ বেসিস ভেক্টরস।
এই যে আইডিয়া, সেই আইডিয়াটা এখানে তুমি কাজে লাগিয়ে দিলে, কেমন? তাহলে এটা হচ্ছে তোমার চোজেন সলিউশন, অর্থাৎ এটাই তুমি সলিউশনটা চুজ করলে। সেই সলিউশনটা চুজ করার ফলে যেটা হলো, এই সিকে টি এইটাকে বের করলেই তোমার সব জানা হয়ে যাবে, কারণ সাইকেটা তো জানা, ই টু দি পাওয়ার মাইনাস আই কে টি বাই ওইচ এটাও জানা। তাহলে সিকে টিটাকে বের করতে, কেমন? এই সিকেটিটাকে বের করতে গিয়ে আমাদের দেখতে হবে যে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি, কেমন? আমি এটা এগুলো তোমরা করেছো, সুতরাং আমি খুব বেশি ডিটেলের মধ্যে যাচ্ছি না। আচ্ছা দেখো, যে আই ক্রস এইচ ডেল সাই ডেল টি যখনই বসাবে, তাই তো আই, আমি বোধহয় একটা সকালবেলা একটু আগে কষলাম, সেটা দেখি লেখা আছে, আসলে আমি ছবি তুলতে গিয়ে না কেটে ফেটে ফেলেছি, বুঝেছো? আচ্ছা এখানে বসাচ্ছি, দেখো আই ক্রস এইচ ডেল সাই ডেল টি ওয়ার সাই ইকুয়াল টু সি কে টি ই টু দি পাওয়ার মাইনাস আই কে টি বাই এইচ সাই কে, তাই তো? তাহলে এই শ্রোডিঙ্গার, যেহেতু এটা সলিউশন, অ্যাজিউমড সলিউশন, দিস সলিউশন উইল স্যাটিসফাই দিস শ্রোডিঙ্গার ইকুয়েশন, কেমন? অর্থাৎ আমার এই শ্রোডিঙ্গার ইকুয়েশনটা সলভ করার অর্থ কি? এই ওয়েভ ফাংশনটা খুঁজে পাওয়া। এই খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এইচ এর ওয়েভ ফাংশনটা যখনই পেয়ে যাবে, পেয়ে গেলেই তুমি ইচ্ছে করলেই এনার্জি গুলো বার করতে পারবে, অর্থাৎ এই হ্যামিল্টনিয়ানটা সলভ হয়ে যাবে। কি করে সলভ করবে? সাই স্টার এইচ সাই ডিভি করে সলভ করতে পারবে, কেমন? সুতরাং তোমার সমস্ত কিছু জানা হয়ে যাবে যদি ওয়েভ ফাংশন বার করতে পারো। সেটাই তো তোমাদের আসল কথা, সেটাই তো তোমাদের ফার্স্ট লার্নিং ফ্রম ইউর কোয়ান্টাম মেকানিক্স, যে তোমাদের ওয়েভ ফাংশনটা যদি সামহাউ বের করতে পারো, ইউ ক্যান ক্যালকুলেট এভরিথিং অ্যাবাউট দি সিস্টেম, কেমন? আচ্ছা তাহলে এই ওয়েভ ফাংশনটা বার করার উদ্দেশ্য, তাই তো? তাহলে এইটাকে ওয়েভ ফাংশনটা আমি আমি ধরেই নিলাম এটাই হচ্ছে সলিউশন অফ দি শ্রোডিঙ্গার ইকুয়েশন। তাহলে যেহেতু এটা ধরে নিয়েছো, দিস থিং উইল স্যাটিসফাই দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন। সুতরাং স্যাটিসফাই করবে মানে কি? এটা বসিয়ে দিলাম, অবভিয়াসলি এটা এটা একটা টাইমের ফাংশন, এটাও টাইমের ফাংশন, এটা সাইকে তো এটা তোমার কিসে বলো তো, স্পেসের ফাংশন। তাহলে আমি অবভিয়াসলি লিখতে পারি ডেল সাই ডেল টি মানে কি, সিকে ডট ই টু দি পাওয়ার মাইনাস এটসেট্রা, এটা একটা ডেরিভেটিভ হবে। আরেকটা ডেরিভেটিভ হবে কি, এইটা মাইনাস আই ই কে বাই এইচ। আমার মনে হয় ঠিকঠাকই লিখেছি, কেমন? আই ক্রস এইচ কমন রইলো, ডেল সাই ডেল টি যখন বসাবে সিকে ডট মাইনাস আই ই কে বাই এইচ ই টু দি পাওয়ার মাইনাস আই ই কে টি বাই এইচ সাই কে ওভার সাম কে, কেমন? অর্থাৎ দেখো যে এখানে ডেরিভেটিভটা যখন নিচ্ছ ডেল ডেল টি, এখানে ডেল 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 সাই ডেল টি করছো, ডেল ডেল টি করছো, কেমন? আচ্ছা এখানে তোমার ইন্ডেক্সের উপরে সাম আছে, তাতে কিছু যায় আসে না, টাইম ডেরিভেটিভ উইথ ডেরিভেটিভ যেটা উইথ রেসপেক্ট টু টাইম, এটা কিন্তু এটা আগে করলে না পরে করলে কিছু যায় আসে না, অর্থাৎ দে কমিউট। তো টাইম ডেরিভেটিভটা ঢুকিয়ে দিলে ভেতরে, দেখার ফলে এই জিনিসটা পেয়ে রাইট হ্যান্ড সাইডে কি হবে, এইচ এর জায়গায় ল্যামডা এইচ জিরো প্লাস ল্যামডা এইচ প্রাইম, এটা কেটে গেছে আনফরচুনেটলি। আমি নাকি আছে কি এর পাশে আছে কি না, নেই আনফরচুনেটলি। আচ্ছা তাহলে সরি, কেটে গেছে, বুঝেছো? এটা তুমি কি কি হবে, সিকে সরি অনেকগুলো টার্ম আছে না, সিকে টি ই টু দি পাওয়ার মাইনাস আই কে টি বাই সাইকে আছে, বুঝেছো? তারপরে কি এটাকে আমি কি করলাম দেখো, এই বস্তুটি আই আই গুণ করলে মাইনাসে মাইনাস ওয়ান হলো, এই মাইনাসটা মাইনাসে প্লাস হলো, এই ক্রস এইচটা কেটে গেল, ই কে সি কে ই টু দি পাওয়ার আই ই কে টি বাই এইচ, এই জিনিসটার সাথে এইচ জিরো যখন তোমার সাইয়ের উপরে অ্যাক্ট করবে, তাই তো? এইচ জিরো যখন সাইয়ের উপরে অ্যাক্ট করবে, সেটা ই কে ইত্যাদি হবে, তাই তো? এইচ জিরো যখন অপারেট করবে সাইয়ের উপরে, ও এখানে লেখা নেই, একটু আগে বইতে দেখেছো, বইতে দেখলে যে এইচ জিরো যখন অপারেট করবে সাইয়ের উপরে, তখন আমরা লিখেছিলাম ই কে সাই কে ইত্যাদি লিখেছিলাম, তাই না? এইচ জিরো সাই কে ইকুয়াল টু ই কে সাই কে। তাহলে এটা যখনই বসিয়ে দেবে তখন ওই অংশটা কেটে বেরিয়ে যাবে, বুঝেছো? আমি ওটা দেখাইনি হয়তো, কিন্তু ওটা কেটে যাবে, কেমন? অর্থাৎ এই যে টাইম ডেরিভেটিভ থেকে এই পার্টটা থাকবে না, অর্থাৎ এই পার্টটা থাকবে না, কেমন? তাহলে পড়ে থাকবে কি বলতো, এ পড়ে থাকবে যেটা, সেটা হচ্ছে এইরকম যে সরি, আই ক্রস এইচ সিকে ডট ই টু দি পাওয়ার মাইনাস আই কে টি বাই সিকে টি লামডা এইচ প্রাইম ইত্যাদি ইত্যাদি সাইকে ই টু দি পাওয়ার মাইনাস আই কে টি বাই এইচ, ঠিকই আছে, এটা আর কোনো ভুল নেই এটাতে। আচ্ছা এইবারে কি করা হলো দেখো, যে সাই বি স্টার দিয়ে গুণ করলে বোথ সাইডে করে, এবারে ইন্টিগ্রেট করলে, ভলিউম ইন্টিগ্রেট করলে, যেমন সাই বি স্টার দিয়ে ভলিউম ইন্টিগ্রেট করলে, এখানে ভলিউম ইন্টিগ্রেশন যখনই করবে, এটা টাইমের ফাংশন, এটাও টাইমের ফাংশন, তার মানে ইন্টিগ্রেশনে কোনো পার্টিসিপেট করবে না তারা। আর এখানে সামেশন আছে কে ইন্ডেক্সের উপরে,
আর ভলিউম ইন্টিগ্রাল তুমি যখন বাইরে থেকে করছো সেটা তখন ভেতরে চলে আসবে, সাই বি স্টার সাই কে সেটা কত, ডেল্টা কে বি, অর্থাৎ আমি কে ইকুয়াল টু বি হলে সেটা এক্সিস্ট করবে, অর্থাৎ এই সামেশনটা তখন আর অর্থহীন হয়ে যাবে। সাই বি স্টার দিয়ে গুণ করব, করে ভলিউম ইন্টিগ্রেট করব, করলে আই ক্রস এইচ সিবি ডট ই টু দি পাওয়ার মাইনাস আই ইবিটি এইচ ইত্যাদি ইত্যাদি হবে, কেমন। এবং এই সরি এটা ডান দিকটা কি হবে, ডান দিক আদি বাবরে কি হলো, চলে যায় কেন এগুলো সব। আচ্ছা, ডান দিকটা কি হবে বলতো, এই যে সাই বি স্টার এখানে গুণ করেছো, এখানে লামডাটা কনস্ট্যান্ট, ওদের নেই ঝঞ্ঝাট নেই, সাই বি স্টার এইচ প্রাইম সাই কে ডিভি, এই বস্তুটিকে তুমি বেসিক্যালি এটা ম্যাট্রিক্স এলিমেন্ট, কেমন, সেইটা এইচ প্রাইম বি কে লিখে দিয়েছি। তাহলে সিকেটি এই পুরো জিনিসটা যে ইন্টিগ্রেশনের পার্টটা সেটাকে এইচ প্রাইম বি কে লেখা হলো, এটা ই টু দি পাওয়ার মাইনাস আই কে টি বাই এইচ, এখানে এইচটা কেটে গেছে। আচ্ছা, তাহলে সিবি ডটটা তাহলে কত হবে, 1 বাই আই ক্রস এইচ ইত্যাদি ইত্যাদি, এটা জাস্ট সিম্পল থিং, তোমরা তোমরা তো করেইছো, তো স্টিল আমি এটা কিভাবে স্টেপটা হবে সেটা আমি দেখালাম যদিও, কিন্তু তোমরা অলরেডি করে এসছো। ইন এনি কেস, লামডা এইচ প্রাইম বি কে সি কে টি ই টু দি পাওয়ার আই ওমেগা বি কে টি ইত্যাদি ইত্যাদি, এই রে আবার কেটে গেছে, ওমেগা বি কে মানে কি, এটা হচ্ছে তোমার ইবি মাইনাস ই কে বাই ক্রস এইচ, কেমন, ইবি মাইনাস ই কে বাই ক্রস এইচ, এটা হচ্ছে ওমেগা বি কে, তার মানে আই ওমেগা বি কে টি হয়ে গেল। এইচ প্রাইম বি কে হচ্ছে তোমার ম্যাট্রিক্স এলিমেন্ট, এটাও কেটে গেছে, এটা কি বলতো, সাই বি স্টার এইচ প্রাইম সাই কে ডিভি, তাই তো, সেটাকে এইচ প্রাইম বি কে। বেশ, এই পর্যন্ত হবার পরে এখনো পর্যন্ত কিন্তু আমি পার্টাবেশন ইউজ করিনি, পার্টাবেশন থিওরি ইউজ করিনি, এখনো পর্যন্ত কিন্তু এক্সাক্ট সলিউশনই আছে, কেমন। কিন্তু এখানে তুমি দেখো সিবি ডট, অর্থাৎ সিবি যদি জানতে চাও, এটাই তো তোমার বের করতে হবে, এই কোএফিসিয়েন্টটাই তো বের করতে হবে, কারণ আমি বলেছি যে যদি সিবি জানতে পারি, অর্থাৎ কিনা এই যে সিবি বা সিকে হোয়াট এভার ইট ইজ, এটা যদি জানতে পারি তাহলে ওয়েভ ফাংশনটা জানা হয়ে যাবে। তাহলে সিবিটা যদি জানতে পারি, মানে বি এইটা, অর্থাৎ সিবিটাকে জানতে পারলে, সরি কোথায় গেল, সিবিটাকে যদি ক্যালকুলেট করতে পারি, আই ক্যান গেট অল দ্য, তারপরে ওয়েভ ফাংশনটা বার করতে পারবো। কিন্তু সিবি যদি জানতে পারি, মানে জানার চেষ্টা করি, তাহলে কি হবে বলতো, সিকেটাকে জানতে হবে, কেমন। এবং দেখো সিবি জানতে গেলে এখানে কে এর উপরে সাম আছে, তার মানে ডিফারেন্ট স্টেটের সিকেটা জানতে হবে, তার মানে এই সিকেটাকে তোমরা কি বলো, সিকেটাকে এক্সপানশন কোএফিসিয়েন্ট বলেছো, পরবর্তীকালে আমরা প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড বলবো, এনিওয়ে সেটা পরে আসবো। কিন্তু এটা সিকে, তার মানে বুঝতে পারছো যে C0 C1 C2 C3 ইত্যাদি সব জানতে হবে, তবে নাকি সিবি ডট পাবে। তার মানে এটা তোমার কিরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা একটা কাপল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং যথেষ্ট খারাপ ডিফারেন্সিয়াল ইকুয়েশন টু সলভ ইট, কেমন। এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা সলভ করা বেশ শক্ত, কারণটা হচ্ছে তুমি যখন এটাকে সিবি বার করতে যাবে, তার মানে ইন্টিগ্রেট করতে হবে টাইমের উপরে, টাইমের উপরে ইন্টিগ্রেট করতে গেলে তুমি ঝঞ্ঝাটে পড়বে কোথায়, এইটা টাইমের ফাংশন, এটা টাইমের ফাংশন, এটা টাইমের ফাংশন, ইনফ্যাক্ট এটার কি ফর্ম তাও জানা নেই, তো বুঝতে পারছো এটা কিরকম একটা সাংঘাতিক ইন্টিগ্রেশন হবে। এই ইন্টিগ্রেশনটা ট্যাকেল করা সম্ভব নয় উইথ দ্য এক্সাক্ট থিওরি। সুতরাং তোমাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু ডিপেন্ড অন পার্টাবেশন, পার্টাবেশনটা ধরতে হবে, এবং কি করে করবে না, অ্যাসিউমিং দ্যাট এইচ প্রাইম ইজ স্মল, কেমন, সেই এইচ প্রাইমটা যেহেতু স্মল, এই অধিকারটা তোমার জন্মাবে পার্টাবেশন করার জন্য, যে এইচ প্রাইম যেহেতু স্মল। তাহলে এক কাজ করা যাক, সিবিটাকে আমরা বার করতে হবে আলটিমেটলি। তাহলে সিবি মানে আমি এটা যেহেতু তোমার ইন্ডেক্স সার্কেল, এটাকে আমি সিকে ফর্মে লিখলাম, এই সিকে খায়ে আমি লিখলাম সিকে 0 লামডা সিকে 1 লামডা স্কয়ার সিকে 2 ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দেখো যদি লামডা ইকুয়াল টু 0 হয় ফর এক্সাম্পল, তাহলে সিকেটা কত হবে, সিকে 0। লামডা যদি 0 হয় পার্টাবেশনই নেই, তো লামডা যদি 0 হয় তাহলে পার্টাবেশনই নেই, তার মানে part of the solution is dictated by the coefficient CK0, কেমন। CK0 হচ্ছে যখন কোনো পার্টাবেশন নেই, যেটাকে তোমরা বলো জিরোথ অর্ডার পার্টাবেশন, কেমন। কিন্তু যখন 1 আছে তখন ফার্স্ট অর্ডার পার্টাবেশন, অর্থাৎ লামডা টু দি পাওয়ার 1, এটা সেকেন্ড অর্ডার পার্টাবেশন, এন্ড সো অন সো অন সো অন, কেমন। তাহলে আমি ধরে নিলাম অ্যাজ ইফ সিবিটাকে আমি সলভ করতে পারবো না, সুতরাং লেট আস সলভ ইট ইন টার্মস অফ পার্টাবেশন থিওরি, by using perturbation theory let us try to solve CK. তাহলে CKটাকে আমরা ধরলাম যে it can be expanded in terms of different order of perturbation where perturbation parameter is lambda.
তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এটা যখনই ধরে নিলে না, তাহলে কি হবে বলতো, তাহলে এটা যেহেতু এটাই যদি সিকেটাকে যদি এটা হতে হয়, তাহলে দ্যাট সিকে শুড স্যাটিসফাই দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটাকে বসিয়ে দেওয়া হলো, কেমন বসিয়ে দিলে তাহলে কি হবে, অবভিয়াসলি সিবি, তাই তো, সিবি ডট জিরো প্লাস লামডা সিবি ওয়ান ডট জিরো প্লাস লামডা ওয়ান। এইটা তোমরা তো করেইছো, বুঝতেই পারছো আমি ওই স্টেপটাই ওই জিনিসটা, সরি সেটাই যাচ্ছে বারবার। তাহলে দেখো যে এই বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এদিকে আছে কি 1/i cos h লামডা h প্রাইম বিকে, এই লামডা h প্রাইম বিকে সিকেটি, সিকেটির বদলে বসাবে, এখানে আমার কেটে গেছে আনফরচুনেটলি, সিকে জিরো প্লাস লামডা ইত্যাদি ইত্যাদি। এইবারে তুমি কি করবে, এটা যেহেতু একটা তোমার কি বলবে, এটা একটা যেহেতু আইডেন্টিটি, তাও স্যার আমার মনে হয় হ্যাঁ বলো। এই জুমটা একটু কম করলে মনে হয় দেখা যাবে। না গো, আমার বোধহয় ছবিটাই কেটে গেছে জানো, জুমটা কম করলে কি দেখা যাবে, আমার মনে হয় না। দেখছি আমি তাহলে, ও জুম অফ হয়ে গেল না, আচ্ছা ডাউন করলে, না গো কেটে গেছে, এই যে পাতা তো শেষ হয়ে যাচ্ছে, কেটে গেছে আনফরচুনেটলি। ঠিক আছে, এগুলো খুব সোজা জিনিস জানো তোমরা, আর বইতে তো আছেই, আমি বই থেকেই পড়াচ্ছি। আচ্ছা যাও, স্টিল আমি দেখাচ্ছি, কারণ এগুলো এই জন্য যে আমি এই নোট, আমি তো জানোই আমার অভ্যেস হচ্ছে যে কোনো একটা বই ফলো করা, সুতরাং আমি ওই ব্রান্সডেন জোয়াচেন ইউজ করবো, ব্রান্সডেন জোয়াচেন যেমন নোটেশন ইউজ করে তেমনই নোটেশনটাই আমি ইউজ করে যাব। যার ফলে আমি ব্রান্সডেন জোয়াচেনে যেভাবে টাইম ডিপেন্ডেন্ট পারটার্বেশন থিওরি আছে সেইভাবেই করাচ্ছি। কারণ যারা স্পেশাল পেপারের ছেলেরা যারা অ্যাটেন্ড করছে তারা দেখবে যে আমি অন্যভাবে পড়িয়েছিলাম স্পেশাল পেপারে, কারণ সেখানে আমার ইয়ারিকে একটু অন্যরকম ভাবে পড়ানো হয়েছিল। অবশ্য ফাইনালি উই উইল অ্যাপ্রোচ টু দ্য সেম রেজাল্ট, কিন্তু তাতে কিছু যায় আসে না। কিন্তু আমরা আমি যে বইতে পড়াচ্ছি সেই বইটাই আমি ফলো করবো বলে আমি এই জিনিসটা ওখান থেকে তোমাকে ফর্মালাইজ করে দিচ্ছি। দেখো বইটা দেখে নাও, তোমার তাহলে বুঝবে। এইটা হচ্ছে বইটা, তাই তো, এইগুলো সব পড়াচ্ছি, বুঝতেই পারছো, একেবারে একদম সেই হুবহু নোটেশন, সিকেটাকে ধরা হলো ইত্যাদি, কেমন। তাহলে দেখো এরপরে আমি বললাম যে টার্ম বাই টার্ম আমি কালেক্ট করবো, তাই তো, কোথায় পিডিএফটা, আচ্ছা। তাহলে দেখো এই টার্ম বাই টার্ম যখন ক্যালকুলেট করতে যাবে, দেখো যে এটা এটা তো কে, যাই হোক না কেন, এটা এখানে সিকে জিরো লামডা এইচ প্রাইম বিকে আছে, তার মানে লোয়েস্ট অর্ডার এখানে লামডা কি বলতো, লামডা টু দি পাওয়ার ওয়ান, লামডা টু দি পাওয়ার জিরো বলে কোনো টার্ম থাকবে না, কারণ সিকে জিরোর সাথে যখন গুণ করবে লামডা তো এখানে বাইরে গুণ হয়ে আছে অলরেডি। তাহলে এখানে কোথাও লামডা নেই, মানে সিবি ডট জিরো, তাহলে সিবি ডট জিরো এদিকে তার কোএফিসিয়েন্ট ওয়ান, আর এদিকে কি হয় বলতো, কোএফিসিয়েন্টটা জিরো হবে। এবারে সিবি ওয়ান ডট তার লামডা আছে, তাহলে কি হবে, সিবি ওয়ান ডট এর ক্ষেত্রে হবে কি, 1/i ক্রস এইচ যেমন থাকলো থাকলো, কে এর উপরে সাম, লামডা এইচ প্রাইম বি কে, লামডাটার এটা তার কাছ থেকে কার সাথে গুণ হবে, সিকে জিরোর সাথে গুণ হবে, এইচ প্রাইম বি কে সিকে জিরো ইন্টু দি পাওয়ার আই ওমেগা বি কে টি সিকে জিরো, এন্ড সো অন, ইউ ক্যান কন্টিনিউ, কেমন। সুতরাং এইভাবে এই জিনিসটা চলতে থাকলো। তাহলে দেখা যাচ্ছে যে উই আর গেটিং এ লট অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনস, সিবি ওয়ান, সিবি টু, সিবি3, সিবি4 ইত্যাদি ইত্যাদি চলতে থাকবে। এটা চলার পরে তুমি এক কাজ করো, এটা তো একটা হিউজ নাম্বার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সো বেসিক্যালি ইউ আর ইনভাইটিং সাম নিউ ট্রাবলস আউট অফ দি ওয়ান ট্রাবল। একটাই ট্রাবল ছিল যেখানে সলভ করতে পারছিলাম না, এখন এতগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেল যে মনে হচ্ছে না এবারে বোধহয় পড়াশোনাটাই ছাড়তে হবে মনে হচ্ছে, কিন্তু না, তা নয়, অনেকটা সোজা হয়ে গেছে। কি সোজা, দেখো যে এইবারে আমরা ধরে নিলাম যে এই যে সিবি জিরো ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, কেমন। কারণটা কি, তখন তো পার্টাবেশন ছিল না রে বাবা, কেমন। পার্টাবেশন যখন ছিল না তখন তো সিকে জিরো, সিকে জিরো ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। অ্যাট দ্য সেম টাইম অবভিয়াসলি সেটা, কারণ এটা সিকে ডট জিরো ইকুয়াল টু জিরো মানে কি, সিকে জিরো ইন্ডিপেন্ডেন্ট টাইম, এটা জাস্টিফাই করছে যে তোমার তখন পার্টাবেশন, তাই তো। আমি পার্টাবেশন থিওরি দেখছি যে সিবি জিরো ডট জিরো তার মানে কি, ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বাট ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, কেমন। এটা তো স্বাভাবিক,
কারণ আমার পারটার্বেশন থিওরি করছিলাম যখন বলেছিলাম পারটার্বেশনটা টাইম ডিপেন্ডেন্ট, এই জিরোটা নয়। তাহলে সেটা আমি আমি জাস্টিফাই করলাম, CK0 ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। তখন এখান থেকে ফলো করে যাচ্ছে। At the same time, CK0 define the initial condition. এটাই তো ইনিশিয়াল কন্ডিশন, এইটার বেসিসেই তো পারটার্বেশন থিওরি করব, যে আমার CK0 গুলো জানা আছে আজি, কেমন? সুতরাং সেটা জেনেই আমি তারপরে সলভ করছি। আচ্ছা, এবারে মনে করো CK0 defined initial condition of the system. Now we assume that system is in a well defined state. সে মনে করো psi a of energy a, মনে করো ইনিশিয়ালি কোথায় ছিল সিস্টেমটা? সাই এ, অর্থাৎ কিনা ইনিশিয়াল স্টেট এ তে ছিল, সাই এ তে ছিল, এবং তার করেসপন্ডিং এনার্জি হচ্ছে ই এ। তাহলে CK0 শুড বি ডেল্টা কে, অর্থাৎ কে ইকুয়াল টু এ, ইনিশিয়াল স্টেট। তাহলে কি সেটা ফর ডিসক্রিট স্টেট, আর ডেল্টা অফ কে মাইনাস এ দিস ইজ ফর কন্টিনিউয়াস স্টেটস। আমি কি বললাম? ইনিশিয়াল স্টেটটা লেট আস অ্যাসিউম এ, কিন্তু আমি সলিউশনে বলেছি CK0 আমার ইনিশিয়াল স্টেট, তার মানে কে ইকুয়াল টু এ হতে হবে। সেটাকে আমরা নোটেশন অনুযায়ী কি করে লিখবো? ডেল্টা কে, এবং এটা ডেল্টা কে মাইনাস এ যদি এটা কন্টিনিউয়াস স্টেট হয়। কেমন? ডিসক্রিট স্টেট হলে ডেল্টা কে অর্থাৎ কনেকার ডেল্টা লিখবো, আর যদি কন্টিনিউয়াস স্টেট হয় তাহলে এটা ডেল্টা ফাংশন হিসেবে লিখবো, ডেল্টা অফ কে মাইনাস এ। এই নোটেশনগুলো তোমার করতে অভ্যস্ত। তাহলে এই জিনিসটা করার পরে লেট আস গো। আচ্ছা, আমি বইতে চলে যাই। তাহলে দেখো যে এইবারে তাহলে কি হচ্ছে, দেখো এই জিনিসটাকে আমরা সলভ করব। সলভ করতে গেলে যেটা হবে যে, আচ্ছা আমার উদ্দেশ্য কি, CB1 ডটটাকে এবারে আমাকে দেখতে হবে। CB1 ডট এই জিনিসটাকে আমাকে দেখতে হবে, CB1 ডটটা ইজ হাউ মাচ, তাই তো? তাহলে CB1 ডটটা তাহলে কি হবে? CB1 ডট ইকুয়াল টু কত? 1/i ক্রস h প্রাইম bkt e টু দি পাওয়ার i ওমেগা bkt CK0 মানে কি একটু আগেই দেখলে, CK0 দিস শুড বি, সরি কোথায় ডেল্টা ফাংশন দিয়ে লিখলাম, এই যে CK0 কত? ডেল্টা কে বা ডেল্টা অফ কে বাই সি। তাহলে ডেল্টা কে যদি লেখো, কারণ ডেল্টা কে লিখতে হবে কারণটা কি, যেহেতু সামেশন আছে। ডেল্টা কে লেখার অর্থ কি বলতো? ডেল্টা কে লেখার অর্থ এখানে ডেল্টা কে লিখতে হবে, এটাকে ডেল্টা কে লিখলেই সঙ্গে সঙ্গে যখনই ডেল্টা কে লিখবে এই সামেশন থাকাটার অর্থ নেই কে এর উপরে, তুমি কে ইকুয়াল টু এর জন্য ভ্যালিড। তাহলে CB1 ডট ইজ ইকুয়াল টু 1 ক্রস h প্রাইম BAT e টু দি পাওয়ার i ওমেগা BAT। কেমন? তাহলে ওই CB1 হলো এই বস্তুটি হলো, সুতরাং CB1 ডট এটা হলো। তাহলে এবারে মনে হচ্ছে যেন আমাদের একটু কনফিডেন্সটা বেড়ে গেছে যে এটা সলভ করতে পারবো। এখন দুটো টাইমের ফাংশনের প্রোডাক্ট আছে, তাই তো? তাহলে CB1 ডট তাহলে কি হবে? CB1 ডটটা হবে এইটাকে ইন্টিগ্রেট করতে হবে টাইমের উপরে। তাহলে আমি টাইমের উপরে ইন্টিগ্রেট করবো, h প্রাইম দিয়ে t প্রাইম করে দিলাম, কারণ ইন্টিগ্রেট করে কি করছি দেখো, যে আমার পার্টার্বেশনটা শুরু করলাম t0 থেকে। এটা তুমি জিরো করতে পারো, টাইমের কাউন্টটা করতে শুরু করবে, তার উপর ডিপেন্ড করবে টাইমের কাউন্টটা। অর্থাৎ পার্টার্বেশন শুরু হলো কখন থেকে? t0 টাইম থেকে। শেষ হলো কখন? না t তে। তাহলে পার্টার্বেশনের লোয়ার লিমিট হবে t0, আপার লিমিট হবে t। তাহলে ইন্টিগ্রেশনটা যখন করবে h প্রাইম দিয়ে t প্রাইমটাই ভেরিয়েবল তোমার কাছে এখন, তাহলে e টু দি পাওয়ার i ওমেগা BAT প্রাইম dt প্রাইম, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তার মানে ইন্টিগ্রেট করতে গেলে তোমার কি হবে, এই ফাংশনটা দিয়ে হয়তো খুব একটা তোমাদের টেনশন হবে না, কিন্তু এই ফাংশনটা তো জানাই নেই। এই ফাংশনটা কার উপর ডিপেন্ড করবে কি টাইপের পার্টার্বেশন তুমি ইউজ করছো, তবেই তো তুমি সলভ করতে পারবে। তাহলে একটু যদি গোলমেলে পার্টার্বেশন হয় তাহলে তুমি হাত পা তুলে বসে রাখতে হবে, কারণ তুমি তখন বুঝতেই পারছো যে সব ইন্টিগ্রেশন তো আর করতে পারবে না রে বাবা। সুতরাং আমার কিছু গুটি খাওয়ায় হয়তো ইন্টিগ্রেশন করা সম্ভব হবে। কেমন? এরিয়ে আমি এখন অত ভয় দেখিয়ে লাভ নেই। CB1 ডট ইকুয়াল টু দিস h প্রাইম BAT ইত্যাদি ইত্যাদি। কেমন? তার মানে কি, তোমার তো বি তো এখানে একটা আরবিট্রারি স্টেট বেসিক্যালি, তাই না? CB1 এখানে একটা আরবিট্রারি স্টেট। একটু ভালো করে খেয়াল করবে, তুমি স্টেট শুরু করেছিলে কোত্থেকে বলো তো? তুমি বলেছিলে আমার ইনিশিয়াল স্টেটটা এ, কারেক্ট? ইনিশিয়াল স্টেটটা এ। আর এখন তুমি দেখছো CB1
মানে পারটার্বেশনটা ইউজ করার ফলে পারটার্বেশন যদি জিরো করে দাও তাহলে এইচ প্রাইম বি জিরো হয়ে যাবে, তাহলে সিবি ওয়ান জিরো হয়ে যাবে, কেমন? কিন্তু পারটার্বেশন থাকার ফলে সিবি ওয়ানটা নন জিরো হবে যদি এই ইন্টিগ্রালটা যদি নন জিরো হয়, অবভিয়াসলি। তার মানে সিবি ওয়ান মে বি নন জিরো ডিপেন্ডিং আপন দ্য ইন্টিগ্রাল, কেমন? তাহলে সিবি ওয়ান এখন নন জিরো, অর্থাৎ তুমি শুরু করেছিলে সিস্টেম ইজ ইন দ্য এ স্টেট, এ মানে অ্যাপল, তাই তো? এ স্টেটে শুরু করেছিলে, কিন্তু দেখছো যে পারটার্বেশনের ফলে সিস্টেমটা বি স্টেটে থাকার সম্ভাবনাও আছে, কারণ সম্ভাবনা করেছি, কারণ কি প্রবাবিলিটি করলে এটা মড স্কয়ার নিতে হয়, তাহলে there is a probability of getting the state B, getting the system in state B due to the presence of perturbation। তাহলে পারটার্বেশনের ফলে এ স্টেট ইনিশিয়ালি বি স্টেটে যেতে পারে বা পাওয়া যাওয়ার প্রবাবিলিটি আছে। এই জিনিসটাকে বলা ট্রানজিশন ফ্রম এ টু বি, তাই তো? এ থেকে বি তে যাবার একটা ট্রানজিশন প্রবাবিলিটি আছে, অর্থাৎ সিবি ওয়ান মড স্কয়ার নিলেই তুই প্রবাবিলিটি, তাহলে সেটা পরের স্টেপ, কিন্তু তার আগে আমাকে এই ইন্টিগ্রেশনটাকে পারফর্ম করতে হবে। তাহলে এই ইন্টিগ্রেশনটা পারফর্ম করতে গেলে এটা বুঝতেই পারছো তোমরা এখন বেশ, আচ্ছা প্রবাবিলিটি এখানে বলেই দিয়েছে, পিবিএ ইজ ইকুয়াল টু সিবি ওয়ান ডট স্কয়ার। বেশ, এইবারে এক কাজ করা যাক, এইরকম একটা অদ্ভুত ব্যাপার ধরে নিয়েছে, এটা এটা ভালো হয়, তাহলে সুবিধা হয়। H prime is independent of time except for being turned on at time t0 equal to 0 and turned off at t equal to t। তার মানে কি বলতো, যে H prime is independent of time, কেবলমাত্র জিরো সময় শুরু হলো আর টি সময় বন্ধ হলো, এটা ক্রমাগত বাড়ছে এরকম নয়, যদি হয়, অর্থাৎ কিনা স্পাইক। এর উদ্দেশ্য কি বলতো, অ্যাজ ইফ এইচ প্রাইমটাকে যদি কোনোভাবে আমি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করতে পারি, তাহলে আমার আর কোনো চিন্তা নেই, ই টু দি পাওয়ার আই ওমেগা বি এটাকে ইন্টিগ্রেট করতে পারবো। এটা দুটো ভাবে করা যেতে পারে, একটা হতে পারে যে এটাকে কনস্ট্যান্ট তুমি স্ট্রেট অ্যাওয়ে ধরে নিলে, ধরে বার করে নিলে, তাহলে একটা সুবিধা হলো। আর একটা হতে পারে যে এইটা এমন কিছু ভ্যারি করছে না যাতে করে এটা যেটা টাইম ডিপেন্ডেন্ট হবে, তাহলে এটা বার করে নিতে পারবে। তোমাকে এটা বলার অর্থ কি জানো তো, অর্থ হচ্ছে এইটাকে আমি কিছুতেই ইন্টিগ্রান্ডের মধ্যে রাখবো না, এটাকে বার করে নেবো। সেই বার করে নেওয়ার কায়দাটাই তোমাকে শেখানো হচ্ছে, যে কখন তুমি বার করতে পারবে, কি বুদ্ধি দিয়ে বার করতে পারবে, কেমন? সেই বার করার উপায়টা কি, যে বলে দিয়েছি এখানে দেখো, ইফ এইচ প্রাইম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, খুব স্বাভাবিক, তোমাকে বলে দিল দেখো এইচ প্রাইম যদি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয়, এক্সেপ্ট ফর বিং টার্নড অন, যখন তুমি অন করছো পার্টার্বেশনটা তখন আছে এক্সেপ্ট, এইচ প্রাইম ইজ ইন্ডিপেন্ডেন্ট টাইম এক্সেপ্ট যখন টার্ন অন করছো, এক্সেপ্ট যখন টার্ন অফ করছো, এই দুটো সময় ছাড়া বাকি সময় কনস্ট্যান্ট। সো তোমাকে যেন এসেই বলা হলো যে এটা তার মানে ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম করে নিতে পারো, করলে সঙ্গে সঙ্গে সিবি ওয়ানটা তুমি ক্যালকুলেট করতে পারবে, অর্থাৎ ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। তো কেমন, ই টু দি পাওয়ার আই থিটা আই, সরি, ই টু দি পাওয়ার আই এম এক্স ডিএক্স ইত্যাদি, এই ইন্টিগ্রেশনটা তোমাদের করে দেওয়াটা তো অর্থহীন, সুতরাং এটাকে ইন্টিগ্রেশন করে তারপরে কি করলে টি জিরো বাই টি, আচ্ছা এটা টি জিরোটাকে তুমি যদি ইনিশিয়াল টাইমটাকে যদি জিরো বসিয়ে দাও, অর্থাৎ জিরো থেকে টি, তাহলে ইন্টিগ্রেশনটা করলে এই ফর্মটা সিবি ওয়ান ইকুয়াল টু দিস। তোমাদের কিন্তু মনে খুঁত থেকেই গেল, কারণটা হচ্ছে তুমি ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম হয়তো তোমাদের কাছে হয়তো অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে না, তাই তো? কিন্তু এই ঘটনাটা সত্যি, যে এটা টার্ন অন আর টার্ন অফ এর সময় কেবলমাত্র এটা ভ্যারি করছে, বাকি সময় তো কনস্ট্যান্ট। এটা যদি ধরে নাও তাহলে আমি এটা বাই করে নিতে পারি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, তাহলে সেক্ষেত্রে বার করা সম্ভব, কেমন? তাহলে দেখো তুমি কিন্তু তুমি মনে মনে ধরে নিয়েছো এইচ প্রাইম কনস্ট্যান্ট, পরবর্তীকালে আমি অন্য একটা কনটেক্সটে বলবো যে এইচ প্রাইম সত্যি সত্যি কনস্ট্যান্ট, কেমন? আচ্ছা বেশ, তুমি ই টু দি পাওয়ার এইচ প্রাইম, অবশ্য আমি পরে বলবো, কেন আমি এখনই বলে নিচ্ছি। আচ্ছা এখানে দেখো ই টু দি পাওয়ার আই ওমেগা বি এ টি প্রাইম ডিটি প্রাইম, তাই তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, পরে বললেও হবে, ঠিক আছে।
সুতরাং এইটাকে তারপরে কি হলো দেখো, যে এইটাকে আমি অ্যাজ ইফ সিবি1 স্কয়ার ইত্যাদি করলাম, করলে সিবি1 প্রবাবিলিটিটা কষা হয়ে গেল। প্রবাবিলিটি কিরকম হলো বলতো, টি বাই ক্রস এইচ স্কয়ার এইচ প্রাইম বি এম হোল স্কয়ার এফ টি ওমেগা বি এ। কেমন? এফ টি ওমেগা বি এ মানে কি, এই বস্তুটিকে এফ টি ওমেগা বি এ লেখা হয়েছে। কেমন? এবং বি নট ইকুয়াল টু এ, অবভিয়াসলি এ হচ্ছে তোমার ইনিশিয়াল স্টেট, বি হচ্ছে ফাইনাল স্টেট। বি নট ইকুয়াল টু এ, বি ইকুয়াল টু এ হলে তো কোনো মানে হয় না, কোনো ট্রানজিশনই হলো না। তাহলে বি নট ইকুয়াল টু এ হলে তোমার ট্রানজিশন হলো, এবং সেটাই তোমার প্রবাবিলিটি অফ ট্রানজিশন বা ট্রানজিশন প্রবাবিলিটি। তখন সেটা তাহলে এটাকে মড স্কয়ার যখনই করবে, তাই তো, মড স্কয়ার করলে কি হবে, এখান থেকে তুমি বুঝতেই পারছো ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস 1 তার কমপ্লেক্স কনজুগেট ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মাইনাস 1 গুণ করলে তারপরে কি হবে 2 ইনটু 1 মাইনাস cos থিটা, 1 মাইনাস cos থিটা হোল 2 ইনটু 1 মাইনাস cos থিটা, তাহলে এই 2 ইত্যাদি থাকবে, h প্রাইম বি এ স্কয়ার h cos স্কয়ার। এই জিনিসটাকে আমরা এফ টি হিসেবে লিখেছি। এফ টিটা কত বলো তো, 1 মাইনাস cos ওমেগা টি বাই ওমেগা স্কয়ার। আচ্ছা আমি কি এটা পুষলাম না সকালবেলা? ও আচ্ছা, ওই যে বোধহয় লিখেছি ই টু দি পাওয়ার আই থিটা মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মাইনাস 1 সমান 2 ইনটু 1 মাইনাস cos থিটা, তাই তো। তাহলে এইটাকে যদি এফ টি ওমেগা হতে হয়, তাহলে ওই 1 মাইনাস cos ওমেগা টি বাই ওমেগা স্কয়ার, এই যে ওমেগা ওমেগা স্কয়ার ফর্মে আসবে, মানে সিবি1 স্কয়ার যখনই করবে, তাই তো, cos h b এ মড স্কয়ার h স্কয়ার ইত্যাদি ইত্যাদি, এই জাস্ট অ্যাডজাস্ট করলেই তুমি দেখবে যে এই বস্তুটিকে আমরা এফ টি ওমেগা বি এর ফর্মে লিখবো। অর্থাৎ এফ টি ওমেগা ইজ ইকুয়াল টু 1 মাইনাস cos ওমেগা টি বাই ওমেগা স্কয়ার। এইটা, এই ফাংশনটা অদ্ভুত একটা ফাংশন। কেমন? এই ওমেগা টি ফাংশন, সরি, এই ফাংশনটাকে তোমরা কি করো বলো তো, আচ্ছা এইটাকে যদি একটা টি স্কয়ার করো, এটা টি স্কয়ার করলে অবভিয়াসলি এটা কত, এটা 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 সাইন ফাংশন হয়ে যাচ্ছে না, 1 মাইনাস cos ওমেগা টি মানে 2 sin স্কয়ার ওমেগা টি বাই 2, তাই তো, 2 sin স্কয়ার ওমেগা টি বাই 2, তাই তো, 2 sin স্কয়ার ওমেগা টি বাই 2। তাহলে এটাকে যদি ওমেগা স্কয়ার একটা টি স্কয়ার নিয়ে আসলে বাই একটা 4 নিয়ে আসলে, তবে একটা 2 এর অভাব আছে, দুইটা ঠিক মতো অ্যাডজাস্ট করলে সোজা কথাই দেখ, আমি বলতে চাইছি sin স্কয়ার থিটা বাই থিটা স্কয়ার ফর্মে লিখি, sin স্কয়ার থিটা বাই থিটা স্কয়ার, তাই তো। sin স্কয়ার থিটা বাই থিটা স্কয়ার এই ফাংশনটা একটা অদ্ভুত ফাংশন, এটা বেসিক্যালি একটা ডেল্টা ফাংশন। কারণটা হচ্ছে কি, থিটা ইকুয়াল টু যদি 0 হয় বা থিটা টেন্ডস টু 0 হয়, তাহলে জায়গায় 0 হয়, তাই না, ডিফ্রাকশন প্যাটার্ন, যে এটা দেখো ওই ফাংশনটা প্লট করেছে এফ টি ওমেগা অ্যাজ এ ফাংশন অফ ওমেগা। কেমন? তাহলে দেখো এই ফাংশনটা শার্পলি পিকড, অর্থাৎ ইট লুকস লাইক ডেল্টা ফাংশন, অর্থাৎ অ্যাজ ইফ এখানে তোমার এই কন্ট্রিবিউশনটা প্রচুর আছে। এবারে তোমাকে এবারে আমি কথাটা বলি, এই যে অংশটা এখানেই কন্ট্রিবিউট করছে, বাকি জায়গায় যেন কন্ট্রিবিউশন নেই। এই কতটুকু জায়গায় কন্ট্রিবিউট করছে, মাত্র এইটুকুনি জায়গার মধ্যে কন্ট্রিবিউট করছে, অর্থাৎ এই জায়গাটার মধ্যেই শুধুমাত্র ফাংশন এফটা কন্ট্রিবিউট করে। কেমন? অর্থাৎ আমি তাহলে এবারে আমি যদি বলি তোমাকে যে ফাংশন এফটা যদি কন্ট্রিবিউট করে ওইটুকুনি জায়গার মধ্যে, তাহলে বেসিক্যালি এই যে পার্টটা ছিল ইন্টিগ্রাল পার্টটা, আচ্ছা এখানে তো আমি পড়িনি, যাকে ও পরে করে হয়েছে, যাকে এনিওয়ে, সুতরাং এফটিও এটাকে বোধ হয় কিছু একটা ইন্টিগ্রেশন করেছে, করলে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল হয়, পাইটি হয়। আমি তারপরে অবশ্য এটাকে আলটিমেটলি যেটা করা হয় সেটা হচ্ছে এফটি ওমেগা ইট কামস আউট এজ পাইটি ডেল্টা ওমেগা। কেমন? সোজা কথা। আচ্ছা আমি তোমাদের আর ধোঁয়াশার মধ্যে রেখে লাভ নেই, আমি এখানেই বলে নিই। কেমন? সেটা হচ্ছে এই যে এখানে যখন ইন্টিগ্রালটা করলাম, এখানে বললাম তো কনস্ট্যান্ট। কেমন? এটা অবভিয়াসলি কোয়ান্টাম ইলেকট্রনিক্স ক্লাসে আমি যেটা বলে থাকি, মানে দিস ইজ দ্য রাইট অ্যাপ্রোচ। সেটা হচ্ছে যে এই যে এইচ প্রাইম বি এ যে ফাংশন অফ টি প্রাইম, এই যে ফাংশনটা, এখানে দুটো টাইমের ফাংশন আছে, গুণ আছে। কেমন? আচ্ছা এই ফাংশনটা বেসিক্যালি কি বলতো, হারমোনিক ফাংশন, অর্থাৎ সাইন ফাংশন বা কোসাইন ফাংশন হিসেবে লিখতে পারি। তাহলে এইটা হারমোনিক ফাংশন, সঙ্গে একটা টাইমের ফাংশন গুণ আছে, দুটো প্রোডাক্ট ফাংশন।
দুটো প্রোডাক্ট ফাংশন হলে সেই ফাংশনের মধ্যে একজন একজন ওই টাইমের সাথে খুব ফাস্ট ভ্যারি করবে, মানে আরেকজন রিলেটিভলি স্লো ভ্যারি করবে। আমি যদি তোমায় বলি, মনে করো এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স, কেমন? তাহলে তোমরা কি বলো, যখন এক্স খুব স্মল তখন তোমার লিনিয়ার ফাংশনটা ডমিনেট করে, এক্স পার্টটা ডমিনেট করে, কিন্তু যখন এক্স বড় হতে থাকে তখন এক্সপোনেনশিয়াল নেচারটা চলে আসে। জাস্ট ইউ রিকল ইউর ড্যাম্পড অসিলেটর, ক্লাসিক্যাল ড্যাম্পড অসিলেটর যে সলিউশন করেছিলে, তাই তো? প্রথমে অসিলেশন হয়, তারপরে দেখা গেল ড্যাম্প আউট হয়ে যায়, তাই তো? সুতরাং এখানেও তাই, এখানে দেখো দুটো টাইমের ফাংশন, তার মানে দুটো টাইমের ফাংশন যখনই হবে তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে, কে ফাস্ট ভ্যারি করবে, কে স্লো ভ্যারি করবে। কিন্তু এই ফাংশনটার নেচারটা এমন, এত ফাস্ট ভ্যারি করবে যে সেই ভ্যারিয়েশনটা এটা ধরতেই পারবে না, অর্থাৎ ওই ভ্যারিয়েশনের মধ্যে এর কনস্ট্যান্ট থাকবে, আর কি আউটসাইড ইন দ্যাট কেস। বুঝেছো? অর্থাৎ এই যে দুটো ফাংশন, এটা একটাকে বলে স্লোলি ভ্যারিং ফাংশন আর এটাকে বলে ফাস্ট ভ্যারিং ফাংশন। অর্থাৎ স্লোলি ভ্যারিং ফাংশন ইজ সো স্লো that you can treat it as a constant during the variation of fast varying function, যার ফলে এটাকে তুমি কনস্ট্যান্ট হিসেবে যখনই ট্রিট করবে এটা বার করে আনবে। অর্থাৎ এই কথাটা বলে যেমন বার করে আনা যায়, ঠিক অনুরূপে ওই কথাটা বলেও বার করে আনা যায়। তার মানে এই অংশটা বার করে আনবে সব সময়ের জন্য, কেমন? তাহলে আমার মনে হয় আমি জাস্টিফাই করে ফেললাম ওটাকে বার করে আনার জন্য। তাহলে এইবারে এফটি ওমেগা যখন পাইটি ডেল্টা ওমেগা বসিয়ে দিলে, এই জিনিসটা বসিয়ে দিলে এফটির জায়গায়, কোথায় ছিল এফটি? এখানে। তাহলে ডেল্টা বসিয়ে দিলে ডেল্টা, সরি কি হলো, পাইটি, তাই তো? পাইটি ডেল্টা ওমেগা, তাই তো? ডেল্টা ওমেগা দিয়ে, তাহলে এটি হচ্ছে প্রবাবিলিটি অফ ট্রানজিশন। অর্থাৎ ট্রানজিশন প্রবাবিলিটি কত কার উপরে ডিপেন্ড করবে? ট্রানজিশন প্রবাবিলিটি ডিপেন্ড করবে, এটা তো কনস্ট্যান্ট, ডিপেন্ড করবে এই ম্যাট্রিক্স এলিমেন্টের মড ভ্যালুতে, তার স্কয়ারের উপরে ডিপেন্ড করবে। আর কিসের উপরে ডিপেন্ড করবে? টি এর উপরে ডিপেন্ড করবে, কেমন? আর ওমেগার উপরে ডিপেন্ড করবে। ওমেগা মানে কি? ওমেগা যদি 0 হয় তবেই তো হবে। ওমেগা 0 মানে কি? এখানে ওমেগা মানে ওমেগা বিএ, ওমেগা বিএ 0 মানে কি? ওই ওমেগা বিএ মানে ওটা ট্রানজিশন ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করতে হবে, তাই তো? ইবি মাইনাস ইএ ইজ ইকুয়াল টু দিস। তাহলে দেখো যে এটা 2 বাই cos h স্কয়ার h প্রাইম b স্কয়ার ইনটু পাই ডেল্টা টি, পাই তো কনস্ট্যান্ট। তাহলে যত বেশি সময় ধরে তুমি পার্টাবেশনটা দেবে, ট্রানজিশন প্রবাবিলিটি তত বেশি হবে। আবার যত ইন্টারঅ্যাকশন যত স্ট্রং হবে তত তোমার ট্রানজিশন প্রবাবিলিটি বেশি হবে, কেমন? সুতরাং ট্রানজিশন প্রবাবিলিটি ডিপেন্ড অন মড ভ্যালু অফ h প্রাইম b অ্যাজ ওয়েল অ্যাজ টাইমের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এখানে তোমরা যেটা কনসিডার করে ফেললে সেটা হচ্ছে দুটো ডিসক্রিট এনার্জি স্টেটের মধ্যে। এগুলো তোমরা দেখে নেবে, এগুলো তো তোমরা পড়ে এসছো, আমি আর ওগুলো বলবো না। এইটা পিবিএ ইকুয়াল টু দিস, কারণ এইচ প্রাইম বিএ মড স্কয়ার এইচ স্কয়ার টি স্কয়ার, এটা অবভিয়াসলি মড স্কয়ার টি স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই থিটা স্কয়ার ফর্মে যখনই নেবে, এবং ওমেগা থিটাটা যদি গোস টু 0 হয় তাহলে করলেই তোমার এই ফর্মটা এসে যাবে, কেমন? আমি এর মধ্যে এটা এক্সপ্লেনেশনে যাচ্ছি না। এইবারে মনে করো যেটা আমার ইম্পর্টেন্ট, সেটাই বেশিরভাগ সময় যেটা ইউজ করব, সেটা হচ্ছে আমি এতক্ষণ বলাচ্ছিলাম যেটা হচ্ছে যে আমার ট্রানজিশনটা হচ্ছিল এ থেকে বি তে, অর্থাৎ দুটো স্টেটই ডিসক্রিট। কিন্তু যদি যে স্টেটে ট্রানজিশনটা হচ্ছে সেই স্টেটের পাশাপাশি যদি অনেকগুলো স্টেট এমন ভাবে থেকে থাকে যে এমবেডেড আছে, মানে অনেকগুলো স্টেট কাছাকাছি আছে, কেমন? তাহলে তা, এবং খুব স্বাভাবিক হয় তোমাদের ডিজেনারেট সিস্টেম যেমন তোমরা ভাবো, কেমন? যদি ডিজেনারেসি থাকে, কেমন? ডিজেনারেসি যদি থাকে এবং স্টেটগুলো এতটা কনজেস্টেড, সেই মানে তার কি একটা লেভেল যখন তুমি ভাবো, তোমরা এখন হয়তো একটু উপরে উঠে গেছো বলে আমি এই স্বাধীনতাটা নিচ্ছি, লেভেলের কিছু একটা উইড থাকে, তারপরে সেই উইডদের মধ্যে গেলেই ট্রানজিশনটা সম্ভব। আমার কথাটা বুঝতে পারলে? না বুঝতে না পারলে আমি ছবিটা দেখি তোমাদের। তার মানে কি দেখো, এইটা হচ্ছে একদম এক্স্যাক্টলি এইটুকুনি, অর্থাৎ ওমেগা ইকুয়াল টু 0 তে ট্রানজিশনটা হবে, তাই তো? কিন্তু
এখানেও তো ট্রানজিশন আছে, প্রবাবিলিটি ট্রানজিশন 0 নয়। অর্থাৎ এই যে ফ্লুইড হ্যাভ ম্যাক্সিমাম, এর মধ্যে তোমার ট্রানজিশন প্রবাবিলিটিটা রিজনেবল। তার মানে আমার বি স্টেটের মানে কাছাকাছি বলতে তুমি বলবে কত কাছাকাছি, আমি বলবো যে ফুল উইথ দ্যাট হাফ ম্যাক্সিমামের মধ্যে যদি কোনো স্টেট পড়ে যায়, কেমন, ফুল উইথ দ্যাট হাফ ম্যাক্সিমামের মধ্যে যদি কোনো স্টেট পড়ে যায়, ভালো করে খেয়াল করো, তাহলে সেই স্টেটেও ট্রানজিশন সম্ভব। এবং সেখানে অনেকগুলো স্টেট থাকতে পারে, সেই কনসিডারেশন আমাকে নিতে হবে। তাহলে অনেকগুলো যদি স্টেট হয়, তাহলে আমি সঙ্গে সঙ্গে বলবো যে দেয়ার আর লট অফ স্টেটস হোয়ার দ্য ট্রানজিশন ইজ পসিবল। এখন আমি দুটো ডিসক্রিট স্টেটের কথা ভাববো না, আমি যে ডিসক্রিট স্টেট বি বললাম তার কাছে অনেকগুলো স্টেট আছে, সে অনেকগুলো স্টেটটাকে আমরা কিভাবে ডিজিগনেট করব না, ডেনসিটি অফ স্টেটস দিয়ে ডিজিগনেট করব। কেমন, আমরা বললাম লেট আস ডিফাইন দ্য ডেনসিটি অফ স্টেটস। কি করে বলবো, এখানে লেভেল অফ এনার্জি দিয়ে বলেছে ডেনসিটি অফ, কি একটু দেখে নেবে তোমরা, গ্রুপ অফ স্টেটস বি প্রাইম ইফ ইউ ডু নট বাই ডেনসিটি অফ লেভেল সি বি ইত্যাদি ইত্যাদি। এনিওয়ে এনার্জি টার্মসে লিখেছে বোধহয়, তাই তো, ডেনসিটি অফ স্টেটস কি লিখেছে রে বাবা, ডি প্রাইম দিয়ে এফ দিয়ে, আচ্ছা 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 ওই যে আচ্ছা এনার্জিটার উপরে ইন্ডিকেট করেছে। তার মানে কি দেখো, আমি ধরে নিলাম বি স্টেট যেটা করছিলে তুমি সেটা ডিসক্রিট স্টেট ছিল। আচ্ছা এখানে দেখো এখানে কি লেখা আছে, ইনস্টেড অফ কনসিডারিং ট্রানজিশন টু এ পার্টিকুলার স্টেট বি, it is often necessary to deal with the transition involving a group of states B prime whose energy EB prime lies within the given interval EB minus eta থেকে EB plus eta। অর্থাৎ বিটাকে মাঝখানে রেখে নিচে মাইনাস ইটা পর্যন্ত যাচ্ছ, ইটা পর্যন্ত যাচ্ছ, উপরে ইটা পর্যন্ত যাচ্ছ, এরকম হয়। তার মানে অনেকগুলো স্টেটস আছে কিন্তু সেন্টার্ড এট বিটা বিবি। ইফ উই ডিনোট বাই ডেনসিটি অফ এনার্জি লেভেলস, আচ্ছা এটা ডেনসিটি অফ স্টেটস বলো বা ডেনসিটি অফ এনার্জি লেভেল, এখানে এনার্জি লেভেল বলেছে কারণ রো অ্যাজ এ ফাংশন অফ পিভি লিখেছে। ডেনসিটি অফ এনার্জি লেভেলস আমরা লিখলাম রো দিয়ে, তার মানে নাম্বার অফ এনার্জি লেভেলস পার ইউনিট এনার্জি, এইভাবে ডিফাইন করা হলো, নেমলি দি নাম্বার অফ স্টেটস বি প্রাইম পার ইউনিট এনার্জি। দেন দ্য ফার্স্ট অর্ডার ট্রানজিশন প্রবাবিলিটি, এই বিবিএটা তার লেখা যাবে কি বলতো, ওখানে একটা স্টেট ছিল বলে তোমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু এখানে অনেকগুলো স্টেটের উপরে সাম করতে হবে। তার মানে আমার কথাটা বুঝতে পারলে, এখানে তোমার বি1 বি2 এখানে তো তোমার অনেকগুলো সাম হবে বেসিক্যালি। এই যে ট্রানজিশন প্রবাবিলিটি তুমি লিখেছিলে, কোথায় গেল ট্রানজিশন, এই যে ট্রানজিশন প্রবাবিলিটি লিখেছিলে এ থেকে বি, এখন তোমার লিখতে হবে এ থেকে বি1 বি2 বি3 বি4 বি5 ইত্যাদি। অর্থাৎ বি এর বিটাকে মাঝখানে রেখে যতগুলো লেভেল আছে সবগুলো করতে হবে। তার মানে তোমাকে সাম করতে হবে এখানে একটা ইন্ডেক্স করে, তাই তো? সেই সামটা করবে কি করে, তাহলে সামটা না করে আমরা ইন্টিগ্রাল হিসেবে রিপ্রেজেন্ট করলাম। অর্থাৎ আমি ধরে নিলাম একটা এনার্জি ইউনিট এনার্জি ইন্টারভালে রো নাম্বার অফ স্টেটস আছে, একটা থাকলে এইটা হতো রো নাম্বার অফ স্টেট থাকবে মানে কি, তাহলে এর সঙ্গে একটা রো দিয়ে গুণ করবো, রো ইন্টু ইবি দিয়ে, তাই তো? এবং তারপরে এটা ইন্টিগ্রেট করবো এনার্জি ইন্টারভাল ইবির উপরে। দেখো এখানে তাই যেভাবে করেছে তোমরা এগুলো বোঝো। দেখো রো ইন্টু ইবি, সো দিস ইজ দ্য, মানে একটা স্মল গ্যাপের মধ্যে কতটুকু এনার্জি আছে, কতগুলো স্টেট আছে এনার্জি বলবো না, যদি ইউনিট এনার্জির জন্য রো হয়, স্মল এনার্জি ইন্টারভাল ডি এর মধ্যে কতগুলো স্টেট থাকবে, রো ইন্টু ডি। প্রত্যেকটা স্টেটের এনার্জি কত, এই অংশটা সরি প্রত্যেকটা স্টেটের জন্য ট্রানজিশন প্রবাবিলিটি এত, তাহলে অতগুলো স্টেটের জন্য ট্রানজিশন প্রবাবিলিটি এইটা হবে। এইবার যেহেতু স্মল এনার্জি ইন্টারভাল ধরেছিল, ওটাকে না করে এবার ইন্টিগ্রেট করছো হোল এনার্জি ইন্টারভাল, তাহলে সেটা কত থেকে কত হবে, ইবি মাইনাস ইটা থেকে ইবি প্লাস ইটা, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এটাকে করলে তোমার এই ফর্মে দাঁড়ালো। আর এই ইন্টিগ্রেশনটা করা খুব সুবিধে। এইবারে কি করবে বলতো, এবারে একটু পরেই তুমি কি করবে, ওই যে তুমি ধরে নিলে একটা স্পেকট্রাম অফ এনার্জি আছে, অর্থাৎ কিনা মাইনাস ইটা নিচে ওপরে প্লাস ইটা পর্যন্ত, তার বাইরে তার কোনো এনার্জি লেভেল নেই। তাহলে ইটা যদি গোস টু ইনফিনিটি হয়, তোমার কিছু যায় আসে না, ওগুলো জিরো কন্ট্রিবিউশন দেবে। তার মানে ইবি প্লাস ইনফিনিটি ইবি মাইনাস ইনফিনিটি, তাহলে ইবি তুলনায় ইনফিনিটি অনেক বড়,
সুতরাং আলটিমেটলি এটাকে ইনফিনিটি দিয়ে রিপ্লেস করতে পারো, এটা ইনফিনিটি দিয়ে রিপ্লেস করতে পারো, মাইনাস ইনফিনিটি দিয়ে, যার ফলে এই ইন্টিগ্রেশনটা সোজা হয়ে যাবে। কেমন? সোজা হয়ে গেলে তখন এই ইন্টিগ্রেশনটা করা সম্ভব, এবং ফাইনালি ইউ আর গেটিং যে ইন টার্মস অফ পিবিএটি এই ইন্টিগ্রেশনটা দেখো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল, এই যে এটা তাই করেছে, দেখো রিপ্লেস করেছে এখানে, কেমন cos h ইত্যাদি ইত্যাদি, এই যে লিখেছি এটা করে, এটা অবভিয়াসলি পাই টি আগেই করা হয়েছিল, পাই টি ডেল্টা ওমেগা, এবং তারপরে এটা ইন্টিগ্রেশন করলে পাই টি cos h পাই টি হয়ে যাবে, তাই তো? এই cos h পাই টি যখন লিখে দেবে, অর্থাৎ আমার এইবারে প্রবাবিলিটি অফ ট্রানজিশনটা সঙ্গে সঙ্গে লেখা যাবে এইরকম। তাহলে এই রেট অফ ট্রানজিশনটা কত কি হলো? তোমরা কি চলে যাচ্ছ নাকি? দাঁড়াও আর 2 মিনিট তো। কি হলো? কে অর্ঘ বেরিয়ে গেল কি করে? আচ্ছা, এনিওয়ে লেট মি ফিনিশ ইট। তোমরা বোধহয় তাড়াহুড়ো লাগাচ্ছ। আচ্ছা, তোমাদের আজকে কি ক্লাস আছে আর কিছু? লাইকলি আচ্ছা, তোমাদের প্র্যাকটিক্যাল? স্যার আজকে গান্ধীপূর্ণ থেকে বাকি টিচাররা নিচ্ছেন না। হ্যাঁ, আজকে বোধহয় আজকে জানি না, আজকে ক্লাসটা মানে প্র্যাকটিক্যালটা বোধহয় হবে না খুব সম্ভবত, আমার মনে হয় যে কি। আমি তাহলে জাস্ট 2 মিনিট নিয়ে ছেড়ে দিচ্ছি তোমাদের। আমি আজকে নতুন কিছু পড়াবো না, আমি শুধু এটা তোমাদের পড়া আছে আমি জানি, তবুও শুধু নোটেশনটা ইউজ করবো বলে আমি বলে যাচ্ছি, কেমন? যারা আমার কাছে স্পেশাল পেপার পড়েছো তারা তো নিশ্চয়ই বোর হয়ে যাচ্ছে যে একই কথা স্বপনদা কতবার বলবে একই জিনিস। পিএটি ইজ ইকুয়াল টু দিস, তাই তো? তাহলে এটাকে যদি তুমি রেট অফ ট্রানজিশন করো, তাহলে সেটাকে রেট অফ পার ইউনিট ডেরিভেটিভ নিলে এইটা হচ্ছে তোমার ট্রানজিশন রেট। এইটাই আমরা সবসময় ইউজ করব, 2 পাই বাই এইচ প্লাস এইচ বি এ মড স্কয়ার রো বি। এটা হচ্ছে তোমার ডেনসিটি অফ এনার্জি স্টেটস, তাই তো? এটা স্টেটস বলবো না, এনার্জি, ডেনসিটি অফ এনার্জি বলতে হবে আমাকে, কারণ ই এর টার্মসে লেখা আছে, কেমন? মানে এনার্জি ডেনসিটি পার ইউনিট এনার্জি, তোমার নাম্বার অফ স্টেটস পার ইউনিট এনার্জি, সরি আমি ডিফাইন করেছি তাই ভাবে। তাহলে এইচ প্রাইম বি এ মড স্কয়ার এটা যদি ক্যালকুলেট করতে পারি, তাহলে উই ক্যান ক্যালকুলেট ডব্লিউ। কেমন? এইটাই তোমরা সেই বিখ্যাত ফার্মিস গোল্ডেন রুল হিসেবে পড়ে এসছো, তাই তো? আচ্ছা, আমি পরে ভেরিয়েশন মেথডটা আমি আর পড়াবো না, যখন আরেকটু এগিয়ে যাবো তখন ভেরিয়েশন মেথডটা পড়িয়ে নেবো। সুতরাং আই এম অল সেট ফর মাই ডেভেলপমেন্ট। পরের দিনে আমি যেটা পড়াবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ইউ ক্যান কাম প্রিপেয়ার্ড। পরের দিন মানে কালকেই তো বোধহয়, রাইট? লেট মি গো, আমি আজকে আর পড়াচ্ছি না, চিন্তা নেই, এগুলো তো আমি একদম এখানে চলে যাচ্ছি পরের দিনে, এই 1 ইলেকট্রন অ্যাটম, কেমন? আমি একদম এখান থেকে শুরু করছি পরের দিনে, থার্ড চ্যাপ্টারে এই জিনিসটা শুরু করবো স্টার্টিং। আচ্ছা, এটা পড়ানোর দরকার নেই, এটা তো বলে দিয়েছি, পড়ে এসছো, এটা তো পড়াবো না, কোথায় চলে যাবো জানো? এটা তো বলে দিয়েছি। আচ্ছা, তোমরা হাইড্রোজেন পড়ে এসছো, সুতরাং এটা তার পড়ার দরকার নেই, শুধু আমি তো টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরি পড়ালাম মানেই তো তোমার আমি ট্রানজিশন প্রবাবিলিটি নিয়ে কিছুদিন কথা বলবো। আচ্ছা, সেটা কোথায় গেল? সেটা আছে কোথায়? আচ্ছা, আমি এইটা তো তোমাদের হয়ে গেছে ধরে নিয়ে এগিয়ে যাচ্ছি, করে নিয়ে আমি আবার ইউজ করবো। আচ্ছা, 4th চ্যাপ্টারে কি আছে? এই যে করাবো, কেমন? মানে স্পেকট্রোস্কোপি, ইন্টারাকশন অফ 1 ইলেকট্রন অ্যাটম উইথ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা পরের দিনে পড়াবো, ঠিক আছে? এইটা আমি পরের দিনে পড়াবো, এই জিনিসটাই আমি পরের দিনে প্ল্যানে রয়েছে আমার, ঠিক আছে? ইনফ্যাক্ট আমি অন্য বছরে হ্যাঁ, ওটা অন্য বছরে পারটারবেশন থিওরি পড়িয়ে নিই আমি, সুতরাং এখান থেকে আমি পড়াতে শুরু করবো কালকে থেকে, মানে ইনফ্যাক্ট এখান থেকে আমার অ্যাকচুয়াল কোর্সটা শুরু, সিলেবাসে যা আছে এখান থেকে আমি শুরু করবো। তাহলে এইটা পরের দিনে পড়াবো, ঠিক আছে? চ্যাপ্টার নাম্বার কত জানো? 4th চ্যাপ্টার। ওকে, তাহলে তোমরা আজকে যে যার মতো গান্ধী পূর্ণাও করো, বাড়িটা একটু পরিষ্কার রেখো, কেমন? আচ্ছা, তাহলে আমি অফ হয়ে যাই, কারণ আমাদেরও গান্ধী পূর্ণাও করতে হবে ডিপার্টমেন্টে এখন, হ্যাঁ, কেমন? আর যারা পুরনো, আচ্ছা তোমরা তো পুরনো স্টুডেন্ট, গান্ধী পূর্ণাও তোমরা দেখেছো, আমি বারবার ওই ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের সাথে আমার মিস হয়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা, তোমাদের মিস করছি, কারণ গান্ধী পূর্ণার দিনে তোমরা কেউ কেউ স্বতঃস্ফূর্ত হয়ে আসো, অনেককে ডেকে ডেকে আনতে হয়, কারণ হেড হিসেবে যখন ছিলাম তখন বুঝেছি তোমরা একেবারে এইসব ঝাঁটাটা করো বলে মনে হলো না। এনিওয়ে,
আজকে তোমরা অফ হয়ে যাও, কেমন? ঠিক আছে, কিছু বলবে নাকি এখন? স্যার কালকে ক্লাস বলুন। নেবেন? বলো কেন 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 নেবো না কেন? না স্যার, মানে লিঙ্ক পাঠাননি, তাহলে পাঠাবেন হয়তো 12-13 তারিখ ও লিঙ্ক আচ্ছা, লিঙ্ক পাঠানো হয়নি। বলেছিলাম 12 তারিখ আর ও 13 আচ্ছা তারিখ আচ্ছা, 2 ঘন্টা ক্লাস নেবেন স্যাটারডে। কালকের লিঙ্কটা পাঠানো হয়নি? কালকের লিঙ্কটা পাঠানো হয়নি? আমি তাহলে দেখে নেবো না, কালকে ক্লাস ওকে নেবো। স্যার। স্যাটারডেটা আমি নিতেও পারি, নাও নিতে পারি, কারণ আমরা ভীষণ চাপে রয়েছে এখন, কারণ এমএসসি অনেক খাতা দেখা ব্যাপার আছে, তারপরে এইসব। আচ্ছা, যদি দেখা যাক, শনিবার যদি আমি একটু সময় করতে পারি তাহলে দেখবো। আচ্ছা, আজকে বোধহয় আমার লিঙ্ক আবার তো ছুটি। রয়েছে, 11 মার্চের লিঙ্ক দিয়েছেন। ও দিয়েছি, আচ্ছা তাহলে আমি দেখে নেবো, সেটা বললাম তো, আছে হয়তো। কেমন? ঠিক আছে, কালকে দেখা যাবে। আমি আর আজকে আমি বিকেলবেলা আমার বোধহয় স্পেশাল পেপার আছে, সেটা আমি আজকে নেবো, কেমন? সেটা স্পেশাল পেপারের ছেলেদের দেখা হবে। বেশ, তাহলে যদি কোনো ওকে স্যার, কোশ্চেন আজকে না দিয়েছি। থাকে, হ্যাঁ, তাহলে তোমরা লিভ করে যাও তাহলে, কেমন?